আমাদের গল্পের নায়িকার নাম কিম তেয়ং। সাধারণ একটি মেয়ে, যে কিনা বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের ছাত্রী। নিজের মতো চুপচাপ জীবন কাটায়। দেখতে প্রচন্ড সুন্দরী। তার হাসি ছিল এমন যে অন্ধকারের মধ্যেও আলো জ্বেলে দিতে পারে। রাত তখন প্রায় 12টা। শহরের রাস্তায় হালকা বৃষ্টি পড়ছিল। লাইব্রেরি থেকে বাড়ি ফিরেছিল তেই। হঠাৎ রাস্তার মোড়ে গাড়ির শব্দ আর গুলির আওয়াজ। ধাই ধাই শব্দ শোনা যাচ্ছে চারপাশ থেকে। রাস্তাটাও বেশ নির্জন ছিল। তে ভয় পেয়ে চোখ বন্ধ করে দেয়। ঠিক তখনই একটা শক্ত হাত তার কোমরে শক্ত করে জড়িয়ে ধরে পাশে টেনে নেয়। তে চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে লম্বা একটা ছেলে, কালো শার্ট, চোখ জোড়া, ভয়ঙ্কর কিন্তু প্রচন্ড সুদর্শন ছেলেটি। নীল চোখ জোড়া কাচের গুলির ন্যায় জল করছে। তে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ছেলেটি ছিল জিয়ন জাংকুক, মাফিয়া কিং, যাকে কিনা শহরের বাইরে সকলেই ভয় পায়। জাংকুক নাম শুনলে ভয় পাকাবে। আন্ডারগ্রাউন্ড দুনিয়ায় যার নাম শুনলে একবারেই তাকে চিনে যায় সবাই। জাংকুক যেমন সুদর্শন তেমন প্রচুর ধনী। জাংকুকের বাবা শহরের গণ্যমান্য বিজনেসম্যানদের মধ্যে একজন। জাংকুকের বয়স 29 বছর। জাংকুক এতটাই রাগী যে মাঝে মধ্যে আশেপাশের মানুষ জাংকুককে পাথরের সাথেও তুলনা দেয়। জাংকুক থেকে বুকে চেপে ধরে নিচু গলায় বলল, স্টে বিহাইন্ড মি, ইউ উইল গেট হার্ট। তে কাঁপছিল। সে জাংকুককে চিনত না, কিন্তু তার বুকে লুকিয়ে থাকতেই যেন নিরাপদ লাগছিল। আর কিছুক্ষণ গোলাগুলি হয়ে আবারও আশপাশটা একদম শান্ত হয়ে গেল। যুদ্ধ যেন শেষ হয়েছে। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছে তো? তেও শুধু মাথা নেড়ে বলল, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। জাংকুক শুধু তের দিকে একটা বাঁকা হাসি টেনে তাকিয়ে থাকলো। একটা তীব্র হাসি, তবে হাসিটা বেশ নরম। জাংকুকের দৃষ্টি যেন অন্য কিছু বলছিল। জাংকুকের লোকেরা থেকে তার বাসা অব্দি এগিয়ে দিয়ে আসলো সেই রাতে। এই মুহূর্তে জাংকুক তার মেনশনে সোফার উপর মাথা হেলিয়ে বসে আছে। হাতে ওয়াইনের গ্লাস, চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে বের হচ্ছে যেন তীব্র কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এই প্রথম তার কোনো মেয়ের প্রতি অন্যরকম অনুভূতি জন্মেছে। এই জিয়ন জাংকুকের পাথর মন গলাতে এর আগে কেউ পারেনি। এত মায়াবী চেহারার মেয়ে জাংকুক যেন এই প্রথমবারই দেখল। জাংকুকের হৃদয় জ্বলছে তের জন্য। এই জ্বালা পোড়া ততক্ষণ অব্দি শেষ হবে না যতক্ষণ অব্দি দেখে তার মনের কথা বলবে আর দেখে একান্ত ব্যক্তিগত তার করবে। আমি তোমার ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না পরিজান। আমার তোমাকে চাই। ইউর অনলি মাই পরিজান। মেয়েটা যেন একদম পরীর মতো দেখতে, তাই তো জাংকুক নাম দিয়েছে পরিজান, যে কিনা জাংকুকের বক্ষপঞ্জরায় জায়গা দখল করে নিয়েছে। পরের দিন তে ভার্সিটি যাচ্ছিল। ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। তবে তে প্রথম বিষয়টা গ্রাহ্য করে না। তবে বেশ কিছুক্ষণ চলার পরে তে খুব ভালো করে বুঝতে পারে যে তেকে অবশ্যই কেউ ফলো করছে। এভাবে আর 2-3 দিন যায়। তেকে কন্টিনিউয়াসলি কেউ ফলো করেই যাচ্ছে। তে যেখানেই যাচ্ছে না কেন সেখানে লোকগুলোকে দেখতে পাচ্ছে। তে আর সহ্য করতে পারলো না, সোজা লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। কি সমস্যা আপনাদের? কেন ওকে ফলো করছেন? কি করেছি আমি আপনাদের? আর কেই বা আপনাকে এমন করতে বলছে? ম্যাম সরি আপনার অসুবিধার কারণ হওয়ার জন্য। আসলে স্যার আমাদেরকে এমন করতে বলছেন। স্যার তো দেশের বাইরে, তাই আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সব দায়িত্বই আমাদের উপরে। আপনার যদি কোনো সমস্যা হয় স্যার আমাদের রাখবেন না, আমাদের চাকরি থেকে বের করে দিবেন। আর এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্বই পালন করছি ম্যাম। কে স্যার? কিসের ম্যাম? দেখুন আমি খুব সাধারণ একটি মেয়ে। আমাকে হয়তো বা আপনারা অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। সরি ম্যাম, বাট আমাদের স্যার দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমরা তো অমান্য করতে পারবো না। দেখুন একদম আপনারা আমার পিছু নেবেন না। তখনই বডিগার্ডদের কাছে জাংকুকের কল আসে। তারা জাংকুকের কল রিসিভ করে বলতে থাকে, স্যার ম্যাম প্রচন্ড রেগে গিয়েছেন আর বলছেন আমরা যেন তার পিছু না করি। তোমরা ফোনটা ম্যামের কাছে দাও। বডিগার্ডগুলো তের কাছে ফোনটা দেয়। তে ফোন কানের কাছে নিতেই জাংকুক ওপাশ থেকে বলে ওঠে, পরিজান কেন ভাবে রেগে যাচ্ছ? এত রাগা শরীরের পক্ষে একদম ভালো নয়। কে আপনি? কি বলছেন এসব? আর কে পরিজান? তাহলে কি তেজান বলবো? তেজান মানে? আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আমি কারো জান না।
কে আপনি? কি সব উল্টাপাল্টা বলছেন? হ্যাঁ, কোনো উল্টাপাল্টা বলছি না। এই জিয়ন জাংকুকের সাম্রাজ্যের একমাত্র রানী তুমি, আর তোমাকেই আমি তেজান বলছি। এই জিয়ন জাংকুকের একমাত্র ভালোবাসা তুমি, বুঝতে পেরেছো? তো জিয়ন জাংকুক নাম শুনেই ভয় কেঁপে ওঠে। জাংকুক থেকে সবটা বলে যে সেদিন রাত্রে জাংকুকে থেকে বাঁচিয়েছিল। তেজান সব শুনে একদম থ হয়ে যায়। তে পাখি, সরি পরিজান, আমি আজই আসছি দেশে। আর যেন কাজের জন্য বাইরে দেশে এসেছিলাম, এসেও তোমার সাথে দেখা করছি। এই মুহূর্তে তে জাংকুকের অফিসের ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে। জাংকুকের দৃষ্টি শুধুমাত্র তার পরিজনের দিকে। মায়াবী চেহারার চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা যেন জাংকুকের কাছে বেশ ভালো লাগছে। আসলে এই মুহূর্তে জাংকুকের সামনে এসে চিৎকার করে বলছে, হোয়াই আর ইউর ম্যান ফলোইং মি? আমি কি তোমার কেউ হই? জাংকুক কিভাবে উঠে এসে তের সামনে দাঁড়ালো। এত পিং পিং করছে কেন পরিজান? না, তুমি আমার কেউ ছিলে না, তবে এখন হও। আমার এই পুরো হৃদয় তুমি দখল করে বসে আছো। কেন দখল করলে? না দখল করলে তো আমি এমন করতাম না, তাই না? কি সব উল্টাপাল্টা বকছেন আপনি? সেদিন তোমাকে বাঁচানোর পর আই কান্ট গেট ইউ আউট অফ মাই হেড তেই। প্রত্যেকটা মুহূর্তে তোমার কথা মনে পড়ছে তেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জীবনে কাউকে এমন বলিনি। সব মেয়েরা আমার জন্য পাগল, তবে আমি তোমার জন্য পাগল হয়েছি তেই। আমি তুমি পাগল বানিয়ে ফেলেছো। এই মাফিয়া কিং জিয়ন জাংকুককে তুমি পাগল বানিয়ে ফেলেছো তোমার জন্য। এখন আমার তোমাকে চাই, মানে তোমাকেই চাই। আই কান্ট লিভ উইদাউট ইউ তেই। জাংকুক এগিয়ে এসে তার হাতটা ধরে ফিসফিস করে বলল, তুমি কি আমার হবে তেই? সে কোনো কথা বলছ না, চুপচাপ দাঁড়িয়ে গেছে। জাংকুক তেই থেকে আরো এগিয়ে এসে বলল, তুমি আমাকে চাও আর না চাও, তোমাকে আমার সাথেই থাকতে হবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। তের প্রতি জাংকুকের পাগলামি যেন আরো দিন দিন বেড়েই যাচ্ছে। আজকে ইউনিভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাবে। তে বেশ রেডি হয়ে ভার্সিটিতে এসেছে। বাসের জন্য ওয়েট করছে সব স্টুডেন্ট। তো একটা হোয়াইট কালারের ড্রেস পরেছে, দেখে প্রচন্ড সুন্দর লাগছে। সেই মধ্যে ব্ল্যাক কালারের একটা কার তার ভার্সিটির সামনে এসে দাঁড় করায়। সবাই তো সেদিকে হা হয়ে তাকিয়ে আছে। কার থেকে বের হয় জিয়ন জাংকুক, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে ব্ল্যাক সানগ্লাস। সবাই তো জাংকুকের থেকে হা হয়ে তাকিয়ে আছে। জাংকুক সোজাদের সামনে এসে দাঁড়ায় আর তের হাতটা আলতো করে ধরে তেকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সবাই তো এটা দেখে আরো অবাক হয়ে যায়। এত হ্যান্ডসাম ছিল তের বয়ফ্রেন্ড, আর এটা যে জিয়ন জাংকুক সেটা সবাই বুঝতে পেরেছে। মেয়েরা তো জাংকুকের দিক থেকে চোখটি সরাতে পারছে না। কি সমস্যা? আপনি আমাকে এভাবে সবার মাঝখান থেকে কেন টেনে নিয়ে এসেছেন? আর ছাড়ুন, আমার বাস এক্ষুনি চলে আসবে, আমার লেট হয়ে যাবে। তুমি যে ট্যুরে যাচ্ছ আমাকে বলে ছাড়তে পারো? আর শোনো, কোনো ট্যুরে যাওয়া হচ্ছে না। ওই ট্যুরে কতগুলো ছেলে যাচ্ছে, আমি কোনো মতে তোমায় ছাড়বো না। ভাবলে কিভাবে যে তোমায় আমি একা যেতে দিব? মানে এখন কি আমি বন্দী হয়ে গিয়েছি আপনার কাছে? আর কেন আমার সাথে এমন করছেন আপনি? বন্দী হওনি, উঠতে পারবি, তবে সেটা একান্ত আমার সাথে। তো এখন যেন কান্না আসছে। আসলে ট্যুরটা ওর জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ট্যুর থেকে ওদের একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। এই মার্ক রেজাল্টের সাথে অ্যাড হবে। তো এবার প্রচন্ড খারাপ লাগছে, ভয় কিছু বলতেও পারছে না। জাংকুক সবটা বোঝার পর তের দিকে তাকিয়ে বলল, যাবে, তবে দুজন বডিগার্ড যাবে তোমার সাথে আমার, ওকে? তো রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। জাংকুক একবার তের মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করলো। তের হাতে আলতো করে চুমু খেয়ে বলল, আমার পরিচানকে প্রচন্ড সুন্দর লাগছে। ঠিক যেন না চাইতেও লজ্জা পেল। লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। জাংকুক একবার সেদিকে তাকিয়ে মুচকি হেসে তেকে তার ভার্সিটিতে আবারও নিয়ে গেল। কিছুক্ষণ পরেই তের ভার্সিটির বাস আসলো আর তাদের সবাইকে নিয়ে ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তের স্টাডি ট্যুরে 2 দিন ছিল। প্রত্যেকটা মুহূর্তে জাংকুকের বডিগার্ডরা থেকে লক্ষ্য রেখেছে। আর 2 মিনিট পর পর তো জাংকুকের কল এসেছে। তবে তে কেন জানি না মোটেও বিরক্ত লাগেনি। তে তার ক্লাসমেটদের সাথে পাহাড়ের আশপাশে ঘুরে দেখছিল। এক গর্তে পা পড়ে তে পা মুচকে যায়। প্রচন্ড পায়ের ব্যথায় তে আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না। ঠাস করে নিচে পড়ে যায়। পাহাড়ে পড়ে যাওয়ার কারণে তে গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে থাকে। ভাগ্যিস দূরত্ব বেশি ছিল না। সামান্য একটু দূরত্ব হলেও তে প্রচন্ড ব্যথা পেয়েছে।
সেখানে তে সেন্সলেস হয়ে যায়। তাই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে আছে। ওকে পাশেরই একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। বডিগার্ডরা জাংকুককে অলরেডি কল করে জানিয়েছে। এই মুহূর্তে জাংকুক দ্রুত গতিতে হসপিটালের ভেতরে ঢুকছে। জাংকুকের পিছন পিছন 5-6 জন বডিগার্ড। জাংকুকের চোখ দুটো প্রখর, চোখ মুখ রক্ত লাল হয়ে আছে। তাই কেবিনে ঢুকতে দেখে তে শুয়ে আছে বেডের ওপর। তার আশেপাশে তার কয়েকটা ক্লাসমেট। জাংকুককে দেখা মাত্রই তারা ভয়ে জড়সড় হয়ে যায়। জাংকুকের বডিগার্ডরা ওদের ইশারা করে বের হতে বলে, আর ওরাও বের হয়ে যায়। তে তাকায় জাংকুকের দিকে। জাংকুকের প্রখর চেহারা দেখে তে যেন ভয় পেয়ে যায়। হঠাৎ জাংকুক তের কাছে গিয়ে তে কোমর জড়িয়ে ধরে। তের পেটে মাথা রেখে হাওয়া করে কান্না করে দেয়। তে তো অবাকের চরম সীমায় পৌঁছে যায়। জিউন জাংকুক, যে কিনা পাথরের ন্যায় শক্ত, সে কিনা কান্না করছে, তাও আবার তার জন্য। এটা খুবই অস্বাভাবিক তের জন্য। হাওয়া করে বাচ্চাদের মতো কান্না করছে। তে, আমি তোমায় হারাতে পারবো না তে। তুমি তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না তে? আমার ভুল, আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। আমি কোনো কাজের না তে। সব দোষ আমার, সবকিছুর জন্য আমি তাই। জাংকুক এবার দেওয়ালে নিজের হাতে নিজে আঘাত করতে থাকে। তে প্রচন্ড কষ্ট পাচ্ছে জাংকুকের এমন আচরণে। তার জন্য সহ্য হচ্ছে না জাংকুকের কষ্ট। সে জাংকুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। জাংকুক, শান্ত হন। আমাকে রক্ষা করার দায়িত্ব সারা জীবনের জন্য আপনাকে দিয়ে দিলাম। আমি আপনাকে ভালোবাসি জিউন জাংকুক বলেই তে জাংকুককে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর জাংকুক ওদিকে জড়িয়ে ধরে, চুমু এঁকে দেয় টের পুরো ফেসে। এভাবে কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে দুজনের সম্পর্ক আরো গাঢ় হয়। তে যেন জাংকুকের অন্ধকার জীবনের আলো হয়ে ওঠে। জাংকুক যেন তেকে ছাড়া কিছুই বোঝে না। তের জন্য একদম পাগল হয়ে যায়। তের জন্য একদম ব্যাকুল হয়ে ওঠে। পারলে তেকে তার নিজের বুকের মাঝে আটকে রাখে। এদিকে জাংকুকের শত্রু মাফিয়া ব্ল্যাক গ্যাং জাংকুকের গার্লফ্রেন্ড তেয়ংকে টার্গেট করে। কারণ তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে তেয়ং জাংকুকের জান, আর তের ক্ষতির মাধ্যমে জাংকুককে সাহায্য করা যাবে। এক রাতে তেকে অপহরণ করে নিয়ে যায় তারা। কিছুক্ষণের মধ্যেই জাংকুক খবর পেয়ে যায়। রাগে জাংকুকের গা থেকে যেন আগুন ঝলসে পড়ছে। এত বড় অস্পর্ধা! আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তোরা? একটাকেও জ্যান্ত ছাড়বে না এই জিউন জাংকুক। এই মুহূর্তে জাংকুকের লোকেরা ওদের পুরো এরিয়া ঘিরে ফেলেছে। একটা যেন সেখান থেকে বের না হতে পারে সেই ব্যবস্থাই করে রেখেছে। ওদের এরিয়াটা ভীষণ বড়। জাংকুকের প্রথম উদ্দেশ্য তেকে খুঁজে বের করা। তার সামনে জাংকুক যাকেই পাচ্ছে তাকেই মারছে, একটাকেও জ্যান্ত ছাড়ছে না। জাংকুক যেন একটা আস্ত জম। কোনো দিকেই জাংকুকের কোনো খেয়াল নেই। প্রচন্ড হিংস্র হয়ে উঠেছে জাংকুক। চারপাশ একদম রক্তে ভিজে গিয়েছে, একটা জ্যান্ত নেই। আর জাংকুক সব কটাকাই শেষ করে ফেলেছে। শেষমেশ জাংকুক তেকে খুঁজে পাই। তেকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রেখেছে। জাংকুক দৌড়ে তের কাছে চলে যায়। তাড়াতাড়ি তে হাতের বাঁধন খুলতে থাকে। এতটাই শক্ত করে হাতের বাঁধন দিয়ে রেখেছিল যে সেখানে লাল দাগ হয়ে গিয়েছে। জাংকুক দ্রুত দড়ি খুলে সেই জায়গাগুলোতে চুমু এঁকে দেয়। পাগলের মতো জাংকুক তের গালে চুমু খাচ্ছে। জাংকুক তেকে জড়িয়ে ধরে। তের আশেপাশে চোখ যেতেই তে আর নিজেকে শান্ত রাখতে পারছে না। চারপাশে রক্ত আর রক্ত। তে এই সিন দেখেই অজ্ঞান হয়ে যায়। এই মুহূর্তে জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার সামনে মায়াবী ফেস করে তে ঘুমোচ্ছে। চোখের কোনায় এখনো পানি জমে আছে। জাংকুক কিছুক্ষণ পর পরই তের কপালে চুমু খাচ্ছে। হঠাৎ তের জ্ঞান ফেরে। তের জ্ঞান ফিরতেই তে জাংকুককে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। জাংকুক, আমি ভেবেছিলাম তুমি আসবে না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। জাংকুক যেন তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুমি আমার জীবন তে, তোমাকে ছাড়া আমি কিছুই না। আমার কলিজা তুমি। তুমি ভাবলে কিভাবে যে তোমায় বাঁচতে আমি যাব না? আজকের পর থেকে আমার কলিজার দিকে হাত বাড়ানোর সাহস আর কারোর থাকবে না। তে জাংকুকের বুকে মাথা রেখে কাঁদছে।
তের চোখের পানিতে যেন জাঙ্কুকের বুকে শাক ভিজে যাচ্ছে। জাঙ্কুক, আমি আপনাকে খুব 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 ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। জাঙ্কুক থেমে যায়, ধীরে ধীরে তের কপালে চুমু দিয়ে বলে, সেই ইট অ্যাগেইন। আমি খুব ভালোবাসি আপনাকে, নিজের জীবনের থেকেও বেশি। জাঙ্কুক তের ঠোঁটে আদর চুমু এঁকে দেয়।